নমস্কার প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। আজকে রিভিউ রেজাল্ট বেরাবে, কালকে বেরাবে। এই মানসিক চাপে, পারিবারিক চাপে, যখন সামনে মাত্র 25 দিন বা 30 দিন পরে পরীক্ষা, এই অবস্থায় প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কী অবস্থা এটা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছি। এই অবস্থায় দাঁড়িয়ে রিভিউর রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না আসছে প্রত্যেকেই মানসিক উৎকণ্ঠায় রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেদেরকে। তো আমরা পড়াশোনা হয়তো অনেকেই করেছেন অনেক দিন ধরেই, কেউ 2 মাস 3 মাস ধরেই পড়ছেন, বা কেউ হয়তো পরশুদিন বইটা খুলেছেন, কি কেউ আজকে খুলবেন। আপনারা পড়াশোনা করতেই পারেন, করুন, খুব সুন্দর করে পড়াশোনা করুন, সেটা আপনাদের অধিকার। কারণ পরীক্ষাটা হচ্ছে SLST 2 আর আমাদের পরীক্ষাটা ছিল SLST 1। তো আমরা এখন যেগুলো বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি যারা করছে, যেরকম রিড ফাইল, SLP করা এবং মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা। তো রিড ফাইল যে ব্যাপারটা, রিড ফাইলটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার কিন্তু লঙ্ঘিত হয়েছে, এই বিষয়টাকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা, এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট যেভাবে যা গাইডলাইন্স দিয়েছে সেগুলো গাইডলাইন্স মেনটেন হয়নি বা মানা হয়নি, এই বিষয়টাও সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা। তাহলে রিট যারা করছেন তারা অবশ্যই কী কী বিষয়গুলোকে সামনে রাখছেন, যে আজকে আমাদের পরীক্ষাটার যে সিলেবাস সেটা আমরা কভার করেছিলাম আজ থেকে 15-16 কেউ 20 বছর আগে, যখন তারা MA MSc B.Ed করেছেন এবং 9 বছর আগেই পরীক্ষাটা দিয়েছেন। পরীক্ষাটা দিয়ে উনি উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষার ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না এবং সমস্ত প্রসিজিওর সমস্ত কিছু সবাই কমপ্লিট করে এই বারবার ভেরিফিকেশানের মাধ্যমে সব কিছু চেক করে তারপরেই চাকরিটা 6 বছর কোনো রকম অভিযোগহীনভাবে করছে। 6 বছর পর হঠাৎ করে তার এই সাংবিধানিক অধিকার, অর্থাৎ এই চাকরির অধিকার বা জীবিকার অধিকারটা নষ্ট হয়ে যায়। 6 বছর একটা বিশাল বড় সময়, সেই সময় কিন্তু কোনো রকম অভিযোগ হয়নি। তো তাহলে সেক্ষেত্রে এই নির্দোষ ব্যক্তিদের জন্য নতুনদের সাথে কীভাবে পরীক্ষাটা পসিবল হতে পারে? এটা কোনোভাবেই কোনো পসিবিলিটি হতে পারে না, কারণ নতুনদের সঙ্গে পরীক্ষা এভাবে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা, LLB যারা পাস করবে, বা CAT যেটা কমন অ্যাডমিশন টেস্ট, যেটা MBA পড়ার জন্য হয়, বা UPSC পড়ার জন্য, বা UPSC তে কোয়ালিফাই করে বিভিন্ন জব পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন, কোনো পরীক্ষায় কম্পিটিটিভ নেচারের পরীক্ষা কেউ দ্বিতীয়বার পাস করবে তার কোনো গ্যারান্টি না, তাও 10 বছর পর। তাই এক্সাম যেটা বলছে আর কি, গভর্নমেন্ট যে এক্সামটা নিতে চাইছে সেই এক্সামটা কিন্তু নোটিফিকেশান যে ব্যাপারটা বার করেছে সেটা কিন্তু অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না। আর যদি এইটা হয়েও থাকে তাহলে সেই জিনিসটা আপনি দয়া করে চেক করুন এবং চেঞ্জ করুন। তার কারণ আনটেন্ট টিচাররা যারা আছে তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে না, এবং টেন্টেডরা বসছে, এবং পরীক্ষাতে কিন্তু অনেক সাবজেক্টে সিট নেই, সিট কমে গেছে। তো প্রথম কথা, এই ধরনের পরীক্ষা ব্যবস্থা আমরা পছন্দ করছি না, এবং পরীক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য অনেক ইজি হওয়া দরকার। আমরা নির্দোষ, আপনি নিজে বলছেন, তাহলে নির্দোষ ব্যক্তিদের এরকম ধরনের সাজা ভারতবর্ষে কোনো কালে হয়েছে কিনা আমরা ভাবতে পারছি না, যে নির্দোষ ব্যক্তিদের কোনো সাজা আফটার সেগ্রিগেশন, আফটার আইডেন্টিফিকেশন অফ হু আর দ্য বেনিফিশিয়ারি অফ দ্য কনস্পিরেসি অর দ্য, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতির সুবিধা কারা নিয়েছে সেটা কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছে CBI। তারপরে এই ধরনের অসভ্যতামি আমাদের সাথে কেন হচ্ছে, এই ধরনের চরমতম আর কি অন্যায় আমাদের সাথে হচ্ছে, সেই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না। আপনি এটার কোনো অন্য ব্যবস্থা করুন। এই সিলেবাস যেটা রয়েছে, এই সিলেবাসগুলো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রত্যেকটা চেম্বারে গিয়ে পড়ে যাওয়া উচিত আমাদের, প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস। ইয়ার কি হচ্ছে, এই সিলেবাস দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে এখন এই বয়সে এসে? এটা কখনো পসিবল? আপনি একটা অন্যরকম কোয়ালিফাইং এক্সাম এর ব্যবস্থা করুন, যে এক্সামটাতে আমরা শুধুমাত্র কোয়ালিফাই করব। যদি এক্সাম নিতেই হয়, আপনার যদি মনের মধ্যে অত সন্দেহই থাকে, আদারওয়াইজ আপনি একটা ইন্টারভিউ ব্যবস্থা করতে পারেন। কারণ আমাদের তো মার্কস এবং OMR আপনার কাছে অ্যাকসেপ্টেড না হলে আপনি সেই OMR-এর ভিত্তিতে কাউকে টেন্টেড বলতেন না। তাহলে সেক্ষেত্রে আপনি অন্যরকম কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা, এটা গেল হচ্ছে রিটের বিভিন্ন বিষয়। রিটের মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকার যে খর্ব হয়েছে সেগুলো জানানো। SLPর মাধ্যমে আমরা কিছুটা আবেদনমূলক কাজকর্ম করতে পারি, যে এক্সামটা পেছানোর জন্য, এক্সামের মধ্যে কী কী সমস্যা রয়েছে, এক্সামের মধ্যে কারা কারা পার্টিসিপেট করছে, কারা কারা পার্টিসিপেট করতে পারছে না, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে এক্সামের জন্য মিনিমাম 6 মাস টাইম দরকার, এটা বলে আমাদেরকে এক্সামটা পেছাতে হবে। আর মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে ক্ল্যারিফিকেশন চাইতে পারি। হয়তো সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আমাদের জন্য ভালো ছিল,
আমরা জানি যে 49 নম্বর পয়েন্ট নিয়ে প্রত্যেকের মধ্যেই কনফিউশন রয়েছেন। বিচারপতি এক এক দিন এক একটা কথা বলছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে উনি বলছেন যে ইউ আর নট ইন দ্য ইউ আর নট ইন দ্য লিস্ট, মানে উনি ওয়েটিংদের হয়ে গিয়েছিলেন এবং হচ্ছে নট কল ফর ভেরিফিকেশনের হয়ে গিয়েছিলেন। এবং তার সাথে সাথে আমরা দেখেছি নট কল ফর ভেরিফিকেশান থেকে উনি এজ রিল্যাক্সেশন দিতে মানে চাইলেন না। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে ওই জায়গাটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে। এবং ওখানটাতে আমার যতদূর মনে হচ্ছে হয় উনি বলেছেন যে আনটেন্টেড এবং হচ্ছে ওয়েটিংরা শুধুমাত্র এই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করবে, অথবা এটা হয়ে থাকতে পারে 2016 ক্যান্ডিডেট। ওনার গোচরে কিন্তু আমরা এখনও আনতে পারিনি যে এখানটাতে 2015 পর্যন্ত 10 বছর বা 9 বছরের সমস্ত ফ্রেশ নতুন ক্যান্ডিডেট যারা কিন্তু এখানটাতে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লাই করলে এই বিষয়টা সম্পূর্ণ রকমভাবে অসাংবিধানিক হয়ে যাচ্ছে, তার কারণ কোনো রকম লেভেল প্লেয়িং গ্রাউন্ড থাকছে না, কোনোভাবেই থাকছে না কোনো লেভেল প্লেয়িং গ্রাউন্ড। তাই জন্য MA করেছে মুকলেসুর স্যার এবং আদার্স অনেকেই করছে এখন বর্তমানে। তো আমার যেটা বক্তব্য, আপনারা তো 3 তারিখের যে এপ্রিল মাসের জাজমেন্ট, তারপর থেকে তো স্কুল যাচ্ছিলেন না, তারপরে আমাদের এক্সটেনশন পাওয়া গেল বলে আমরা স্কুল যাচ্ছি। তাহলে আজকে যদি এক্সটেনশন না পাওয়া যেত, তাহলে আপনি এই যে 5 মাসের বেতনটা পেলেন, 2.5 থেকে 3 লাখ টাকা অর্জন করলেন, এটা তো পেতেন না। তাহলে আপনারা প্রত্যেকে নিজের মনে প্রশ্ন করুন তো, এই যে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে কত টাকা আপনি কেসের জন্য খরচ করেছেন, বা আপনি নিজে পার্সোনালি আমাদের প্রত্যেকের জন্য কী করেছেন। তাই দয়া করে যে সমস্ত 5-6টা গ্রুপ, যেরকম যোগ্যমঞ্চ, ফোরাম, পল্লব দত্ত স্যার, মুকলেসুর স্যার, তারপরে বিশ্বজিৎ বিশ্বাস, অভিজিৎ সাধুকা, অভিজিৎ গোস্বামী ইত্যাদি ওনারা, এবং আরও যারা রয়েছেন আর কি, যারা প্রপারলি কাজ করছেন, প্রত্যেকে একটু দায়িত্ব নিন যাতে ওনাদের ফান্ড নিয়ে কোনো সমস্যা না হয়। দয়া করে, এখন অনেক সুযোগ আছে, এত সহজে ছেড়ে দেবেন না। এই যে পরীক্ষাটা দিতে চলেছেন, এই পরীক্ষাটা কিন্তু মোটেই আমাদের জন্য সুবিধার নয়। এইভাবে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু খুব মারাত্মক পরিস্থিতির মুখে আমরা পড়তে পারি। তাই যেভাবে হোক, এখনও অনেক সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আমরা কিন্তু এখনও এই ব্যাপারটা তুলে ধরতে পারিনি যে পরীক্ষাটাতে আনটেন্ডেডরা বসতে পারছে না, পরীক্ষাতে সিট নেই, এবং পরীক্ষাটা নতুনদের সাথে হচ্ছে। এই 3টে পয়েন্ট কিন্তু তুলে ধরতেই হবে। এবং এইভাবে পরীক্ষা আমরা যখন রিট করছি, রিটের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটা যে চ্যালেঞ্জ টাইপের মানসিকতা তুলে ধরছি। আবার SLPর মাধ্যমে আমরা কিছু সুযোগ সুবিধা চাইতে পারি, যে পরীক্ষাটা আপনি করে দিন, কোয়ালিফাইং করে দিন। পরীক্ষাটাতে কোনো কাট অফ মাটঅফের ব্যাপার থাকবে না আমাদের জন্য, আমরা কোয়ালিফাইং করবো। এবং এত বড় সিলেবাস, এই ধরনের সিলেবাসে পরীক্ষা আমরা দিতে পারবো না। সিলেবাসটা যাতে আপনি কমিশনকে বলুন, আপনি মানে কোর্টের কাছে আমরা আগ্রহ প্রকাশ করব এটাই কমিশনকে বোঝানোর জন্য, যাতে কমিশন কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আমাদের পরীক্ষাটা নেই। কারণ 10 বছর পর এই বয়সে এসে সংসার সামলে সব কিছু করে এভাবে পরীক্ষা দেওয়া পসিবল নয়। কারণ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বক্তব্য কী, যে হিউম্যানকে ডেভেলপ করা, অর্থাৎ যে আমরা তো সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসলাম, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, MA করলাম, MSc করলাম, BA করলাম, B.Ed করলাম, সব কিছু কমপ্লিট করলাম, M.Com করলাম। সব কিছু কমপ্লিট করার পর আমাদের তো একটা 7 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমাদেরকে নির্দোষ বলছেন উনি, তাহলে সেই নির্দোষ ব্যক্তিদের যে অভিজ্ঞতা, সেটাকে এত সহজে রাষ্ট্র ফেলে দেবে? তাহলে রাষ্ট্রের উচিত তাকে বৈজ্ঞানিকভাবে একটা সিস্টেমেটিক উপায়ে এই জায়গার সলিউশন করা। আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি একটা অন্যরকম কিছু টেস্ট নিন, যে টেস্টটা আমাদের জন্য পসিবল। একটা ইম্পসিবল জিনিস আপনি বলছেন, যে সিলেবাসটা 1 বছর কমপ্লিট করা যাবে না, সেই সিলেবাসটাকে আপনি 2 মাসের মধ্যে কমপ্লিট করে তাকে পরীক্ষা নিতে বলছেন। আর সামনে এখন স্কুল চলছে এবং অন্যান্য আরও প্রক্রিয়া চলছে। এটা কি করে পসিবল? কোনোভাবেই পসিবল নয়। এবং যারা যারা পরীক্ষায় কোয়ালিফাই করবে না, তাদের দায়িত্বটা কে নেবে? 7 বছর আপনি তাহলে কেন ঠকালেন? এটা রাষ্ট্রভাবে ঠকানো হলো। তাহলে রাষ্ট্র আগেই বলে দিতে পারতো 2017 বা 2018 সালে, যে এই পরীক্ষাটায় ফ্রড হয়েছে। তখন অন্যান্য অনেক পরীক্ষা আমরা অ্যাপ্লাই করতে পারতাম, আমাদের বয়সটা কম ছিল, আমরা অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য ছিলাম। এখন তো আমরা অ্যাপ্লাই করতেই পারছি না। যেখানেই দেখতে যাচ্ছি বয়স আমাদের কোনোটাই কেউ অ্যাপ্লাই করতে পারছি না। সব জায়গায় 27, 28, 29, 30 বছর বয়স চাইছে। তাহলে আমরা বিভিন্ন জায়গায় ফেলিওর হয়ে যাচ্ছি। এবং আজকে আমি একটা কেন অপরচুনিটি পাবো লাইফে? আজকে 10 বছর আপনাদের জন্য নষ্ট হলো, তাহলে আপনি 10 বছর আমাকে ফিরিয়ে দিন। অর্থাৎ আমাকে কিছু একটা সুবিধাজনক পদ্ধতি ব্যবস্থা করে দিন। এই জিনিসটা আমরা অবশ্যই রিকোয়েস্ট করতে পারি। পরীক্ষা যদি এভাবেই হয়, তাহলে 6 মাস বা 1 বছর টাইম দিতে হবে। এভাবে পরীক্ষা দিতে আমরা রাজি আছি, তখন আমাদের 6 মাস বা 1 বছর টাইম দিতে হবে। তো আমাদেরকে মোট কথা এভাবে হেরে গেলে চলবে না, আমাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। কারণ এক্সাম একবার হয়ে গেলে কিন্তু খুব মুশকিল আছে।
তাই যেভাবে হোক এক্সাম যাতে আটকানো যায় তার জন্য যারা যারা চেষ্টা করছে তাদের প্লিজ পাশে দাঁড়ান। তার জন্য পড়াশোনা কোনোভাবেই বিভ্রাট হবে না। আপনারা বাড়িতে রিলস দেখেন, এটা ওটা করেন, সেগুলো একটু কমিয়ে দিন না, পড়াশোনাটা বাড়িয়ে দিন, পড়াশোনা করুন। কিন্তু এই যে মাঝে মধ্যে একটু হোয়াটসঅ্যাপে দেখে নেওয়া, কাদের কাদের ফান্ড শর্টেজ আছে তাদেরকে একটু ফান্ড দিয়ে দেওয়া, এভাবে কি হয় যে একই লোক বারবার করে ফান্ড সাপোর্ট করবে, আর যারা ফান্ড সাপোর্ট করেননি এখনও পর্যন্ত কাউকে, তারা ফান্ড সাপোর্ট করবেন না? এটা কি হয়? কারণ আমরা একটা সামগ্রিক লড়াইয়ের সাথে রয়েছি একসাথে। তো সেক্ষেত্রে একটা সুপ্রিম কোর্ট একটা বিশাল বড় জায়গা, এবং সেখানটাতে রাষ্ট্রের একটা অংশ অর্থাৎ সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে বলতে গেলে। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা নিজেরাই সাপোর্ট না করি তাহলে তো হবে না। তাই জন্য দয়া করে রিকোয়েস্ট, যারা যারা এখনও কাউকে কোনো ফান্ড সাপোর্ট করেননি তারা মিনিমাম 1 মাসের বেতন ভেবে নিন ফান্ড সাপোর্ট করতে হবে। শুরু করে দিন, 1000, 2000, 5000, 10,000 যা লাগে লাগুক, ফান্ড সাপোর্টটা করুন। তাই বলে আমি বলছি না যে যাকে খুশি টাকা দিতে থাকুন আর সে কেউ টাকা হিসাব না দিয়ে লুটে মুটে খাক, সেটা বলতে চাইছি না। কিন্তু দিচ্ছেন তো ওনারা, প্রপার হিসেব দিচ্ছেন তো যে কোথায় কত খরচ হচ্ছে, কী হচ্ছে। ওনাদের সঙ্গে প্রত্যেকে বিভিন্ন বিষয়ে ইনভলভ থাকুন, চেষ্টা করুন প্রত্যেকে যাতে সাফল্য পায়। সবাই তো আর কোনো রকম ফন্দি করছে না আর কি এখানটাতে, যারা যারা কাজটা চেষ্টা করছে, যারা চেষ্টা করছে তাদের সেই চেষ্টায় পাশে থাকুন, দয়া করে পাশে থাকুন। চেষ্টা করুন যাতে পরীক্ষাটা পেছানো যায়, পরীক্ষায় কিছু মডিফিকেশান আনা যায়, পরীক্ষা যাতে সহজতর হয় বা পরীক্ষা যাতে না হয়, অবশ্যই চেষ্টা করতে থাকুন। তার সাথে সাথে পড়াশোনা চালিয়ে যান। আমি বলছি না পড়াশোনা বন্ধ করে দিতে, পড়াশোনা চালিয়ে যান। অবশ্যই আপনারা হয়তো বলবেন যে যদি এটাও না, কিছুই যদি না হয় তখন কী হবে। অবশ্যই পড়াশোনা করতে থাকুন, কিন্তু তার সাথে সাথে প্রতিদিন একটা টাইম দিন যাতে এরা সাফল্যটা পায়। দয়া করে এটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে।